বারবার জিজ্ঞাসা করেছিলাম সেখানে যে ঠিক কি অসুবিধা। আমরা তো প্রত্যেকবার এর আগে আমরা তো নতুন কোনো কথা বলছি না, এটা আমাদের শর্ত নয়। আমরা এর আগে দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো প্রশাসনিক যে বৈঠক তার লাইভ স্ট্রিমিং হয়, আমরা এটা দেখতে অভ্যস্ত। সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, সেই হিয়ারিং অবধি লাইভ স্ট্রিমিং হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল এটা খুবই একটা ছোট এবং ন্যায্য দাবি যে সবার সামনে যে আলোচনা হবে সেটা একটা খোলাখুলি আলোচনা হবে। কেননা আমাদের ভয় আছে যে একটা ক্লোজ ডোর মিটিংয়ে যে আলোচনা হবে সেই আলোচনা সাধারণ মানুষ যদি না দেখতে পান তাহলে তাদের মনে নানা প্রশ্ন জাগবে যে ঠিক কি হলো, কি আলোচনা হলো। এই জায়গা থেকে আমরা স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং এর একটা দাবি আমরা করেছিলাম এবং এটা কোনো জেদের জায়গা নয়। আমরা একদম কি বলবো, এটা একদম কোনো জেদ বা ইগো যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা খুব জেদ ধরে বসে রইলাম, এরকম নয়। আমরা দেখালাম যে আমাদের সদিচ্ছা রয়েছে। আমরা গেলাম ওখানে, যেই মাত্র মেল এলো আমরা কোনো অপেক্ষা কিন্তু করিনি, আমরা ওনাদের পাল্টা মেলেরও অপেক্ষা করিনি। আমরা নিজেদের গাড়ির ব্যবস্থা করে আমরা 30-32 জন প্রতিনিধি নবান্নের উদ্দেশ্যে গেলাম। ওখানে গিয়ে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করলাম। বৃষ্টি পড়লো, আমরা দেখলাম ওখানে আমাদের দাঁড় করিয়ে রেখে বারবার বলা হলো যে এই কথাটা যে লাইভ স্ট্রিমিং ইজ নন নেগোসিয়েবল, এই কথাটা উল্লেখ করা হলো। আমরা কি কোনো নেগোসিয়েশন করতে গেছিলাম ওখানে? আমরা আমাদের 5টা যে দাবি, সেই দাবি যে কতটা যথার্থ সেই কথাটা তাদের জানাতে গেছিলাম এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হবে। এই যে অচলাবস্থা চলছে সেটা কাটবে এই আশা রেখে গেছিলাম। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে এইরকম একটা ভাবে আমাদের 3 ঘন্টা ওখানে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো এবং বারবার যখন আমরা বললাম যে এইটুকু তো আমাদের দাবি, যে আমরা 5টা দাবি যেগুলো বিচারের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আমাদের কোনো দাবি বিচারের দাবির থেকে আলাদা কিছু নয়। যারা তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত রয়েছে তাদেরকে প্রশাসনিক পদ থেকে সরানোর দাবিটা একদম বিচারের দাবি। যে ভয়ের রাজনীতির জন্য আজকে অভয়ের মতো ঘটনা ঘটতে পারলো, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলতে পারলো, সেটাকে উৎখাত করে দেওয়ার দাবি বিচারের দাবি। আমাদের যে সুরক্ষা নেই, আমাদের যে সুরক্ষার জন্য যে দাবিটা আমরা রাখতে গেছিলাম, যে জন্য অভয়ের মতো কাণ্ড ঘটতে পারলো, সেই নিয়ে কথা বলাটাও বিচারের দাবি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা গিয়ে 3 ঘন্টা ওখানে ব্যর্থভাবে বসে রইলাম। আমরা চেয়েছিলাম, গোটা রাজ্যের মানুষ আজকে তাকিয়েছিলেন যে আজকে হয়তো একটা সমাধান সূত্র আসবে। আমরা সদিচ্ছা দেখিয়ে আমরা ওখানে গেলাম, আমরা 3 ঘন্টা ওখানে অপেক্ষা করলাম। তারপর কি দেখলাম? যে নবান্নের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং আমাদের জানানো পর্যন্ত হলো না মুখ্যমন্ত্রী কি বলছেন সেই কথাটা আমরা দেখতে পেলাম। আপনারা সবাই যেরকম দেখতে পেলেন মিডিয়াতে, আমাদের ফোনে সেটা দেখতে হলো যে আমরা একটা দরজার এপার ওপার সেটুকু সেইটুকু দূরত্ব ঘোচানো গেল না। কেন এত নমনীয়তা? কিসের জন্য? আমরা স্পষ্ট দাবি জানাতে চাই যে আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন চলছিল, আপনারা সবাই জানেন, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ জানে যে আজকে আমাদের যে লড়াই সেটা এক এবং একমাত্র বিচারের জন্য লড়াই। কি বলা হচ্ছে? আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এটা কোনো কথা হলো? আমরা এই জুনিয়র ডাক্তাররা যদি চেয়ার চাইতাম তাহলে ওই চেয়ারের প্রতি সম্মান দেখাতে ভরসা রেখে আজকে নবান্ন যেতাম না। আমরা ভরসা রেখেছিলাম, আমরা আশা করেছিলাম যে একটা সমাধান সূত্র বেরোবে। কিন্তু এইভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাদের অপেক্ষা করানো হলো এবং আমরা 34 দিন ধরে এই অপেক্ষা করছি। আমরা জুনিয়র ডাক্তাররা গত 3 দিন ধরে রোদ ঝড় জল বৃষ্টিতে এখানে রাস্তায় কাটাচ্ছি, আমরা অপেক্ষা করছি। আমাদের অভয়ার মা বাবা, যে বিচারহীন যে আমাদের সহকর্মী, তার যে বাবা মা, তারা অপেক্ষা করছেন। আমরা মনে করি এই যে সম্মিলিত অপেক্ষা এর জোর অনেক বেশি এবং এই অপেক্ষার জবাব কিন্তু ওনাদের দিতে হবে। আমরা এখনো আশাবাদী, আমরা বলছি আমরা এখনো আশাবাদী। আমরা চাই আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমরা চাই আমাদের এই যে দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি,
যেগুলো বিচারের দাবি, সেই বিচারের দাবির অত্যন্ত দ্রুত সমাধান হোক এবং এই অচলাবস্থা কাটানো হোক, এবং এই অচলাবস্থা না কাটিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোর দায় বারবার আমাদের দিকে দিয়ে দেওয়ার যে ঘৃণ্য রাজনৈতিক প্রচেষ্টা, সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমরা যখন আলোচনা করতে গিয়েছিলাম তখন বলা হলো যে আমাদের এই আলোচনার বিষয়বস্তুটি নাকি বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না। তাহলে এই বিচারাধীন বিষয় উনি যদি কোনো বিচার করতে নাই পারেন, তার মানে তো ওনার এখানে বিচার করার কোনো জায়গা নেই, কারণ বিষয়টা পুরোটা বিচারাধীন। তাহলে উনি আমাদের কেন এভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন? এই জিনিসটা আমি একটু ভেবে দেখতে বলবো, কারণ এই যে বিচারাধীন বিষয় লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই জিনিসটা আগেও হয়েছে। আমি জানি না, ওখানে অনেক লয়ার আছেন, অনেক লয়ারের সাথে আমরাও কথা বলেছি। এই জিনিসটা মনে হয় না মানে সত্যি কথা হলো আর কি। আমার মনে হয় কালকে যারা আমরা ওই আমাদের ডেপুটি সিএম এর প্রেস ব্যাগটা দেখেছি, কতগুলো প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সেটা ডেপুটি সিএম এর কাছ থেকে করা হয়েছিল। আজকে খোদ সিএম এর কাছ থেকে প্রশ্নগুলো বা এই সন্দেহের দিকটা আমাদের দিকে ছড়া হয়েছে যে কোনো রাজনৈতিক মদতপুষ্ট দলের জন্য হয়তো আমাদের মধ্যে কেউ কেউ নেগোসিয়েট করতে রাজি ছিলেন, এই দাবিটা মানতে রাজি ছিলেন যে আমরা ভেতরে যাব উইদাউট লাইভ স্ট্রিমিং। কিন্তু আমি এখান থেকে জানাতে চাই, এটা কখনো নেগোসিয়েবল ছিল না, থাকবে না, এবং ভবিষ্যতে আমরা এটা মানছি না। ওখানে দাঁড়িয়ে যে অনেকগুলো কথা তারা অ্যাড্রেস করেছে, সবেতেই আশা করি আমরা একমত, কিন্তু এখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যারা লড়ছে, সেটা সাধারণ মানুষ হোক, এই ডাক্তার সমাজ হোক, কিংবা যেই হোক না কেন, তাদের কাছে আমাদের একদম আবেদন যে আমরা কোনো রাজনৈতিক পদপুষ্ট হবার বা থাকার কোন রকম এই যে ভিন্ন একটা অপচেষ্টা চলছে আমাদেরকে এভাবে রাজনৈতিক প্রমাণ করার, প্রতিপন্ন করার, তাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং ভবিষ্যতে এরকম কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তারের মধ্যে যাতে ইউজ না করে তার আবেদন জানাচ্ছি। আমাদের মধ্যে যে সমস্ত ডাক্তার বন্ধুরা এসে উপস্থিত হয়েছে, সাধারণ নাগরিক এসে উপস্থিত হয়েছে, এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা যারা আজকে নবান্নে একটা আশা নিয়ে গিয়েছিলাম, তাদেরকে আজকে জানাতে চাই আমরা বন্ধ দরজায় খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়েছি। এই জিনিসটা আপনার মাথায় ঢোকাতে হবে যে এই লড়াই হকের লড়াই, এই লড়াই বিচারের লড়াই, এই লড়াইতে কোনো রাজনীতি নেই। এই লড়াইতে যারা রাজনীতি দেখে বা দেখতে পাচ্ছে, তাদের নিজের মস্তিষ্কে রাজনীতির চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য তারা রাজনীতি দেখতে পাচ্ছে। কোনো নির্যাতিতার বিচার চাওয়া রাজনীতি নয়। সেই বিচারের পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে, সেই বিচারের পথে তারা যারা দেওয়াল তুলে দাঁড়িয়েছে, তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন চাওয়া রাজনীতি নয়। নির্যাতিতার মা বাবা নিজে আমাদের আপনাদের এই আন্দোলনের দায়ভার তুলে দিয়েছেন, বলেছেন যে তোমরা আমার মেয়ের বিচার ন্যায় ছিনিয়ে আনবে। সেই তাদেরকে এইটা বলা যে তোমরা রাজনীতি করছো, তোমরা রাজনীতির জন্য করছো, তোমরা গদির জন্য করছো, তোমরা চেয়ারের জন্য করছো, এটা শুধু আমাদের অসম্মান নয়, এটা নির্যাতিতার এবং নির্যাতিতার মা বাবার সততার প্রতি একটা প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হলো আজকে। এই আন্দোলন সারা বাংলার আন্দোলন, এই আন্দোলন সমস্ত মেয়েদের আন্দোলন, এই আন্দোলন সবাই তাদের আন্দোলন যাদের মধ্যে একটা বিবেক আছে, একটা শিরদাঁড়া আছে, যারা আজকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়ায় নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারে। এই আন্দোলন তাদের আন্দোলন। সেই আন্দোলনকে এইটা বলা যে রাজনীতি করতে এসছো তোমরা, এটা তাদের অসম্মান। আমি এইটুকু তোমাদের সামনে তুলে ধরতে চাই যে যে দাবিগুলো নিয়ে আমরা সুস্পষ্টভাবে আজকে কথাবার্তা বলতে গিয়ে
চেয়েছিলাম সেই দাবিগুলো কোনোভাবেই কোনো সাবজুডিস, কোনো সুপ্রিম কোর্ট, কোনোভাবেই কোনো কোর্টের অবমাননার দিকে এগিয়ে যায় না। সেখানে তোমরা আমাদেরকে বলো, তোমরা নিজেদেরকে বলো এবং আমাদেরকে এই কথাটা বলো যে যখন তোমরা চেয়েছো, আমরা চেয়েছি যে স্বচ্ছভাবে আমরা যা কথাবার্তা বলছি ওই ঘরে বসে সেটা সকলের মধ্যে সম্প্রচারিত হোক। তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই, তুমি আর আমি নেই এখানে, আমরা আছি। সেই ভেদাভেদ তুলে দেওয়ার জন্য যখন আমরা চেয়েছি যে না জিনিসটা লাইভ টেলিকাস্ট হোক, তো কি এমন ভুল কাজ করেছি আমরা, কি এমন ভুল কাজ করেছি? আজকে সেই একটা জিনিস যেটা শুধু ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য করা হয়েছিল, যেটা শুধু ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য, যে হ্যাঁ ওই রুমে যা হচ্ছে তা পশ্চিমবাংলার প্রতিটা মানুষ নিজের ঘরে বসে দেখবে, প্রতিটা মানুষ ওইটার সাথে রিলেট করবে, প্রতিটা মানুষ বলবে যে হ্যাঁ এই আন্দোলনের সাক্ষী আমরাও ছিলাম, এই আন্দোলনের পার্ট আমরাও ছিলাম, এই লড়াইটা আমরাও লড়েছি, এই লড়াইয়ে যারা লড়েছিল তারা আমাদেরই কেউ ছিল, আমারই ছেলে ছিল, আমারই ভাই ছিল, আমারই বোন ছিল বা আমারই মেয়ে ছিল। এই কোশ্চেনের অ্যান্সার আমি দেবো না, ওনাকে দিতেই হবে। আর তোমরাও এই কোশ্চেন যতক্ষণ না তোমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, এই কোশ্চেন তোমরা সবাইকে করবে যে এর মধ্যে রাজনীতি কোথায় লুকিয়ে আছে, কোথায় আছে রাজনীতি। কিন্তু কিন্তু আমরা ডাক্তার, আমাদের ধৈর্য অপরিসীম, আমাদের ধৈর্য অপরিসীম। জবের সাথে লড়াই করে আমরা মানুষকে ছিনিয়ে নিয়ে আসি। এক কথা আমি সবাইকে জানাতে চাই, এক কথায় আজ যখন আমরা বেরিয়ে এসেছিলাম ওই দরজা বন্ধ ছিল, আমাদেরকে একবারের জন্য কেউ বলে দেয়নি যে এরপরে তোমরা কি করবে। আমাদেরকে ডেকেছিল তো, নিমন্ত্রণ জানিয়েছিল তো, বলেছিল তো এসো কথা বলবো, এসো স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করবো, ডেকেছিল তো। কিন্তু একটা সৌজন্যতা বোধ নেই, একটা প্রেস কনফারেন্স করে হেঁটে চলে গেল, 2 পা দূরে বসেছিল, 2 পা। সব ভেদাভেদ মিটে যেত, সব ভেদাভেদ মিটে যেত। আমরা আমাদের দাবিগুলো জানাতাম, কোনো কোর্টের অবমাননা হতো না, কোনো সাবজুডিসের কথা হতো না। কিন্তু না, ওই 2 পা দূরে বৃষ্টিতে ভিজে মাটিতে বসে আমরা ওই ওনার কথা শুনতে বাধ্য হয়েছি নিজেদের ফোনে মিডিয়ার থ্রু দিয়ে। এই দরজা, তাও আমি এইটা বলছি, যেহেতু আমাদের ধৈর্য অপরিসীম, এই দরজা যদি কোনোদিন আবার খোলা হয় এবং সদার্থক ইচ্ছে যদি থাকে এবং যদি যে ট্রান্সপারেন্সির কথা আমরা এখন বলছি সেই ট্রান্সপারেন্সি রাখার মতো সদিচ্ছা থাকে, তাহলে আমরা আবার যাব, আবার গিয়ে ওনার সাথে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করবো, অবয়ার বিচার ফিরিয়ে আনবো। বন্ধুগণ, আমার সহকর্মীরা, আমার সহবন্ধুরা, আমার সহযোদ্ধারা, আপনাদের সম্মুখে আজকের যে ঘটনা ঘটেছে, আজকের আমাদের যাওয়া আসা সমস্ত জিনিস নিয়ে হয়তো আলোচনা করেছে। আমি শুধু একটা কোশ্চেন করতে চাই, আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথাটা কেন মনে পড়ে গেল? বিচারের দাবিতে ওনার চেয়ার কোনোভাবে নড়ে যাচ্ছে না তো? বন্ধুগণ, আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবো না। কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে, আপনার চেয়ারের পায়া কে ধরে আছে, কোথায় দড়ি দিয়ে বাঁধা আছে? এই ডিএমই, এই ডিএইচএস, এই স্বাস্থ্য অধিকর্তা, এই বিনীত গোয়েল, এদের দড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে? এটা কি আপনি বোঝাতে চাইছেন? আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, আমরা তো চেয়ার বলিনি। আপনার মনে চেয়ারের কথা কেন আসলো? আজকে আমরা এতজন স্টুডেন্ট মিলে, এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম।
আপনি তো সপক্ষ দেখলেন দুয়ারে ডাক্তার, আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তাররা গিয়েছিলাম, আপনি অবহেলা করেছেন আমাদেরকে, এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি। আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি, তার অজুহাত নিয়ে আপনি 10 পাতা কাগজ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা 33 দিন ওয়েট করতে পেরেছি, আরো 33 দিন ওয়েট করে নেব। আপনার কথা আমরা মানছি না। লাইভ টিভি আমাদের দরকার। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিতে কঙ্কাল দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা যে আছে, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারে কবে কি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি স্বাস্থ্য অধিকর্তাকে বাঁচানোর জন্য এখন চেষ্টা করছেন। আমরা কি চেয়েছি? আরে একটা ঘটনা ঘটে গেছে, একটা অপ্রীতিকর জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের বনস্কন্ধে। আমরা কি চেয়েছি? এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন। আর আমরা আপনার ওই চেয়ার যে করছেন না, ওই চেয়ারের প্রতি ভরসা রেখেই আজকে গিয়েছিলাম। মনে রাখবেন, কোন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয়, ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। ওই চেয়ারটা সারা জীবন লেগে না থাকে না। আমি বারবার তীব্র কণ্ঠে বলছি, আমরা বিচারের দাবিতে যে 33 দিন ধরে রাজপথে পড়ে আছি, আমরা আবার তীব্র কণ্ঠে বলছি, আমাদের অতটাই ক্ষমতা আছে, আরো 33 দিন এই রাজপথে পড়ে থাকবো, কিন্তু আপনার চোখ করবো না। আপনি পেশেন্ট যে যারা মারা গেছে তাদের প্রতি একটা দয়ার একটা দেখিয়ে আপনি ডাক্তার ভার্সেস সাধারণ মানুষ করে দেওয়ার যুদ্ধটা তৈরি করার চেষ্টা করেছেন। মনে রাখবেন, এটা কিন্তু নয়। আজকের যে ভাই আমাদের বিনা চিকিৎসায় মারা গেছে, তার জন্য আমরা অনেক বেশি দুঃখিত। সেই দুঃখ আমাদের হৃদয়ে ছুঁয়েছে। মনে রাখবেন, আমরা তারপরও কেনই আন্দোলন করছি? আমরা আন্দোলন করছি এই জন্য, যাতে এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, যাতে ওরকম ভাইরা আর মারা না যায়। এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আমাদের দাবি চেয়ার নয়, আমাদের দাবি সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা, সুন্দর একটা সমাজ ব্যবস্থা। কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত থাকে, আমি বারবার বলছি, সমস্ত মানুষদের ইন্টারলিঙ্ক থাকে এই ডাক্তারদের সঙ্গে। যদি আজকের একটা সুন্দর ডাক্তার, একটা শিক্ষিত এবং ভালো পড়াশোনা করে সঠিকভাবে ডাক্তারি পেশাটাকে যদি না জেনে শুনে এরকম ঘুঘুর ভাষার মাধ্যমে পরিচালিত, আর ওই হসপিটালে বসে পানি করা ডাক্তার যদি তৈরি হয়, সমাজে গিয়ে বাজে এফেক্ট করবে। এটাই আমরা বারবার আঙুল দিয়ে আপনার চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি। আর আমরা কি চেয়েছি? আমরা হাবিঘর আমি নিয়ে গিয়েছিলাম। এত ভয় কেন? লাইভ টেলিকাস্ট করা যাবে না। আরে আপনার কাছে যদি ওই ভাইয়ের মৃত্যুটা বেদনাদায়ক হয়, ওই সমস্ত পেশেন্টের বেদনাদায়ক হয়, মৃত্যুটা বেদনাদায়ক হয়, তাহলে মনে রাখবেন, তাহলে লাইভ টেলিকাস্টটাকে আপনি বড় করে দেখছেন, এটাকে আপনি বড় করে দেখছেন না। আপনার কাছে কোনটা বড়? লাইভ টেলিকাস্ট বড়, নাকি স্বাস্থ্য ক্ষেত্রে আপনার কথা মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা বড়? আপনার কাছে লাইভ টেলিকাস্ট বড়, না আমার বোনের বিচারটা পাওয়া বড়? আপনার কাছে লাইভ টেলিকাস্ট বড়, নাকি এই যে পেশেন্ট গুলো বলছেন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তারা বড়? যদি আপনার কাছে এই বাকি 3টে জিনিস বড় হতো, তাহলে লাইভ টেলিকাস্টটা আপনার কাছে কোনো প্রবলেম হতো না। আমরা জানতে চাই, লাইভ টেলিকাস্টের কিসের ভয় আপনার? আপনি সুপ্রিম কোর্টের ল দেখাচ্ছেন, আমরা লয়ারও নই, আমরা ল তো বুঝিও না, কিন্তু আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো, এবার সময় এসেছে বিচার চাওয়ার নয়, বিচার ছিনিয়ে নিয়ে আসার। এই অঙ্গীকার আর আমরা দাবি করবো না, আমরা দাবি করবো না। আমাদের দাবি না, এটা আমরা ডিজার্ভ করি। এটা মনে রাখবেন, এই জিনিসটা আমরা ডিজার্ভ করি। আমরা ওই ডিমান্ড জাস্টিসে নেই, আমরা কোন ডিজার্ভ জাস্টিসে আছি। আর কতদিন লাগবে আমাদের এই কথাটা আপনাদের ক্লিয়ার হতে? আমরা 33 দিনে একই কথা বলে চলেছি, সমস্ত ক্ষেত্রে একই কথা বলে চলেছি।
আর আজকের আমরা আপনার দুয়ারে ডাক্তার হিসেবে নবান্নের দুয়ারে ডাক্তার চলে গেলাম। আজকে আপনি আমাদের সঙ্গে মিট করলেন না, আলাদা প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষের কথা আপনি হচ্ছে পলিটিক্যাল পার্সনের মতো সাধারণ মানুষের কাছে আপনার বক্তব্য পেশ করবেন। আমরা বক্তব্য পেশ করতে পারি না হয়তো, কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে এটুকু বোঝাতে পারি যে আমরা ন্যায়ের দাবি নিয়ে এই রাস্তায় পড়ে আছি। মনে রাখবেন, আমাদের এই রাস্তায় পড়ে থাকার দাবি যদি ন্যায় সঙ্গত না হতো, এত মানুষ সারা রাত থেকে এখানে বসে থাকতো না। এখানে সমস্ত প্রত্যেক সমাজের সমস্ত স্তরের মানুষেরা আছে। কিসের স্বার্থে বসে আছে আপনাকে এটা বুঝতে হবে। আপনি শুধু নয়, যারা এখনো বুঝছে না তাদেরকে এটা বুঝতে হবে। অন্যায় মানুষ সহ্য করতে 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 একটা টাইম হয়ে এসেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ তাই এসে প্রতিবাদ করছে। প্রত্যেকটা সিস্টেমে যে ভুল বাসা হয়ে আছে, আমি তো আমার স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলছি, সমস্ত মানুষ এখানে তাদের নিজেদের সিস্টেমের ভুল বাসা নিয়ে আপনার কাছে দাবি করছে, আপনার সঙ্গে বৈঠক করার জন্য রাজি হচ্ছে। আপনি লাইভ টেলিকাস্টের কথা বলে সেই বৈঠকটাকে ক্যান্সেল করার চেষ্টা করছেন। আপনি চাইছেন আরো একটা রাত পথে রাত জাগুকেরা। আমাদের এটা কোনো ব্যাপার নয়, আমরা রাজপথে আরো রাত জাগবো, কিন্তু মনে রাখবেন আমরা ওই চোখ রাগানি মানব না। বিচার আমরা রাজপথ থেকে শুরু করেছি, এবার আমরা ছিনিয়ে আনবো। আজ পর্যন্ত একটা অবান্তর করছেন আমরা করিনি, আজ পর্যন্ত অন্যায্য দাবি নিয়ে আপনার কাছে আমরা যাইনি। এতদিন লেগে গেল আমাদেরকে রাখতে, 33 দিন লেগে গেল। এত জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর রাজপথে আন্দোলনকারীরা আপনার সঙ্গে দেখা করতে গিয়ে 33 দিন লেগে যায়। তাহলে এই যে সিস্টেমের এত ভঙ্গুর অবস্থা ছিল, এগুলো কি আপনার কাছে বংশদের 33 মাস লেগে গিয়েছিল? সেটাও আপনি ক্লিয়ার করে দিন। আপনার জানা দরকার ছিল পেশেন্টের যে অব্যবস্থা, ডাক্তারদের যে অব্যবস্থা, সিকিউরিটি সেফটির যে অব্যবস্থা, মহিলা সুরক্ষার যে অব্যবস্থা, এই জিনিসগুলো আপনার কাছে অনেক আগে পৌঁছে যাওয়া দরকার ছিল। আর যদি পৌঁছে গিয়েছিল, তার জন্য আমরা চাইছি যে আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদেরকে জানান। 33 দিন ধরে আমরা গলা ফাটিয়ে শুধু বিচার করছি। কি বিচার সেটা আমরা বারবার ক্লিয়ার করে দিয়েছি। একটা তো সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে ওটা প্রেজেন্টেশন হবে, তার জন্য সুপ্রিম কোর্ট যেভাবে ক্রিমিনাল প্রসিডিওরের মাধ্যমে বিচার করবে, সেটা একটা বিচার। আর আরেকটা বিচার আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করছি, ওই চেয়ার যে করছে, ওই চেয়ারটাকে আমরা এখনো বিশ্বাস করছি। তাই বাকি যারা এই অন্যায়টাকে ধামা দেওয়ার চেষ্টা করেছে, যারা এই অন্যায়টাকে সামনে আনতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা যে দাবি করেছি সেই দাবিটা এখনো পর্যন্ত আপনার কাছেই আমরা নিয়ে গেছি। আবার বলছি, আপনি ভাবুন, আবার রিডিং করুন, একবার ভেবে দেখুন আমাদের এই দাবি অন্যায্য। 33 দিন হয়ে গেল, আমরা বারবার একই কথা বলছি। ডাক্তারদেরকে আপনি সাধারণ মানুষের অপোজিশনে দাঁড় করানোর যে চেষ্টা করছেন, বারবার আমরা ওই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সিকিউরিটি, স্বাস্থ্যক্ষেত্রে একটা হসপিটালের 10টা বেড বাড়লে ডাক্তারদের তেমন সুবিধা হবে কাজ করতে, তেমন পেশেন্ট পরিষেবাও সুন্দর হবে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। একটা হসপিটালের যদি সিকিউরিটি বাড়ে, শুধুমাত্র ডাক্তারের সিকিউরিটি বাড়বে না, সমস্ত পেশেন্টেরও সিকিউরিটি বাড়বে। ওই পেশেন্টের আত্মীয় যারা বাড়িতে থাকে, আমি এটা বলতে চাইছি যে সমস্ত জনসাধারণের সিকিউরিটি বাড়বে, এটা আপনাকে বুঝতে হবে। বারবার এমন ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে, ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না তাই পেশেন্ট মারা যাচ্ছে। আমি বারবার বলতে চাই, আমাদের এই মাধ্যম থেকে আমরা বারবার বলেছি, রাজ্যে 96,000 রেজিস্টার্ড ডক্টর আছে, জুনিয়র ডাক্তাররা 7,500 সংখ্যায়। তাহলে যদি এত ডাক্তার থেকে, এত মেডিকেল কলেজ থেকে, এত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আরএমও, এইচওডি থেকে আপনার স্বাস্থ্য ব্যবস্থার এরকম একটা পরিস্থিতি আপনি বলতে চাইছেন, তাহলে এই দায় কার? জুনিয়র ডাক্তারদের না আপনার? এটা আমরা ভাবতে বলছি। আর কত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব?
রাজ্যে যে এভাবে ঘটে চলেছে, একটা মেডিকেল কলেজে নয়, 26টা মেডিকেল কলেজে কোথায় কোথায় কোন ডিপার্টমেন্ট সুন্দরভাবে চলছে, কটা ওখানে কর্মপদ খালি আছে, কজন ডাক্তার ওখানে নিয়োগ বাকি আছে, এই হিসেবগুলো যদি আপনার যারা স্বাস্থ্য অধিকর্তা আছে না দিতে পারে, আমরা নিজেরা গিয়ে দিয়ে আসবো। অবাক নেই, আবার আমাদের জন্য জায়গা করুন, আমরা আসবো। আশা হয়তো আমরা হই না, আমরা আশায় বুক সবসময় বেঁধে রাখি। 33 দিন হয়ে গেল, আমাদের আশার বুক এখনো বাধা আছে। আপনি আবার থাকবেন, আমরা আবার যাব, আবার অপমানিত হবো, আবার যাব, আবার অপমানিত হবো, আবার যাব, কিন্তু রাজপথ ছাড়বো না। আর কতদিন সময় চান? একদিন ইমেল দিয়ে দিচ্ছেন, একদিন প্রেস কনফারেন্স করে দিচ্ছেন, একদিন প্রেস কনফারেন্স করে দিচ্ছেন, উদ্দেশ্যটা কি আপনার? আমরা এটাই জানতে চাইছি। আরে আসুন না, লাইভ মিডিয়াতে ডিসকাস হবে, সিম্পলি ডিসকাশন হবে, এই ভুল আছে, আমরা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। মাননীয়, আপনি দেখুন, আপনার হাতে পাওয়ার আছে, আপনি ব্যবস্থা নিন। আজ পর্যন্ত আমাদের কোনোদিন এই মঞ্চ থেকে, WBJDF এর মঞ্চ থেকে কোনোদিন উঠে আসেনি দফা 1 দাবি 1। ওই যেটা বাকিরা বলছে ওটা আমরা বলিনি, আমরা সবসময় বলছি দফা 1 দাবি 1, আমাদের অভয়া বিচার পান। আর কোন ভাষাতে আমরা বোঝাবো যে আমরা অরাজনৈতিক? আপনারা বারবার দেখেছেন অনেক পলিটিক্যাল পার্টির লোকজনেরা আমাদের মিছিলে আসতে চেয়েছে, আমরা ভদ্রভাবে ভালোবেসে তাদেরকে বলেছি যে আপনারা আমাদের পলিটিক্যাল পার্টি রং এই মিছিলে লাগাবেন না, কারণ এটা আমরা সাধারণ ডাক্তার, সাধারণ জনগণের মিছিল, এবং এই মিছিল, এই যে জনপদের মিছিল, এটা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মিছিল। অনেক ভুল হয়ে গেল। সমস্ত মিডিয়া বন্ধুর মাধ্যমে সমস্ত জনগণের কাছে আমরা বারবার বলছি, আমরা কোনো মোটো নিয়ে, কোনো উদ্দেশ্য নিয়ে ডে 1 থেকে আমাদের হসপিটাল ছেড়ে আমরা রাস্তায় নামিনি। এই রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি, আর অন্যায় দেখতে পাচ্ছি না আমরা, আমাদের বুক কাঁপছে, তাই আমাদের বোনের জন্য বিচার পেতে আমরা রাস্তায় নেমেছি। আর বিচার পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো, এই অঙ্গীকার জানাচ্ছি আমরা। मैं अपने बीच बहुत जल्दी सबको बताना चाहता हूँ कि हम लोग बेसिकली आज चीफ मिनिस्टर ऑफिस गवर्नर में चीफ मिनिस्टर मैडम के बुलाने पर ही गए थे, और ये अभी एक ऑफिशियल प्रेस कॉन्फ्रेंस नहीं है, प्रेस कॉन्फ्रेंस जो है इसके बाद होगा। ये एड्रेस, ये जो बात है, यहाँ पे जो लोग हमारे साथ बैठे हुए हैं, अपना काम छोड़कर, अपना घर छोड़कर, अपनी गली छोड़कर, अपने पैसे को छोड़कर, जो हर तरह से हमारे साथ यहाँ पे जुड़े हुए हैं, उनके लिए हमने यहाँ पर खड़े हैं। आज जब हम चीफ मिनिस्टर ऑफिस में गए, या यूं कहिए हम लोग जब गवर्नर में गए, बाहर हमसे ये कहा गया कि तुम्हारी सारी डिमांड्स मंजूर है, कंडीशन ऑफ मीटिंग मंजूर है, लेकिन एक चीज हम लोग नहीं मानेंगे, वो है लाइव स्ट्रीमिंग। हमने उनसे कहा कि लाइव स्ट्रीमिंग सबसे इम्पोर्टेंट डिमांड है। वो क्यों है? क्योंकि ये मूवमेंट जो आज इंडिया का सबसे बड़ा मूवमेंट, डेमोक्रेसी का मूवमेंट है, वो आज कलकत्ता शहर में हो रहा है, पर जुड़े हुए सारे दुनिया के लोग हैं, वो ये देखना चाहते हैं कि किस तरह से एक मीटिंग कंडक्ट होता है, वो ये देखना चाहते हैं। ये उन्हें डर है कि जब एक सीसीटीवी कैमरा का वीडियो सेफ नहीं रहता तो कैसे एक चीफ मिनिस्टर ऑफिस का वीडियो सेफ रह सकता है। इसीलिए हमारा डिमांड ये है कि ये लाइव स्ट्रीमिंग ही किया जाए। आज हमने जब ये डिमांड किया, हमारे दिमाग में बस यही था कि हम आज जस्टिस को पालेंगे। फाइनली 33-34 दिन के इंतजार के बाद चीफ मिनिस्टर ने बुलाया है। हम बहुत खुश थे, हम बहुत
प्रसन्न थे कि हम फाइनली मिलने जा रहे हैं। आज अगर आपको इंसाफ मिलेगा, कोई डिस्कशन होगा, कोई रिजल्ट होगा। जो आंसू उसके माँ बाप ने बहाए हैं, जो उनके साथ किया गया है, कहीं उन्हें अपनी बेटी को जलाने का मौका नहीं दिया गया, कहीं उन्हें छोड़ दिया गया, कहीं उन्हें पैसे देने की कोशिश की गई, कहीं उन्हें डराया धमकाया गया। ये सब हम अपने दिमाग में लेकर गए थे कि आज उसका इंसाफ होगा, लेकिन हमें वहां से वापस लौटा दिया गया। जमीन पर हम बैठे रहे, इंतजार करते रहे। माननीय मुख्यमंत्री जी ने यह कहा है कि वो 3 दिन तक हमारा इंतजार किया, हमने 34 दिनों तक इंतजार किया और पता नहीं कितना दिन इंतजार करना पड़ेगा, लेकिन जस्टिस जब तक हम नहीं पाते हम यूं ही कोशिश करते रहेंगे, हम यूं ही कोशिश करते रहेंगे, क्योंकि अब हमारे पास सिवाय आंदोलन के कोई रास्ता नहीं है और कोई रास्ता नजर भी नहीं आता, क्योंकि जस्टिस अब हमें लेना नहीं, हमें चाहना नहीं, छीन कर लेना है। বন্ধুরা, গতকাল এবং শুধু গতকাল নয়, এর আগেও বারংবার আমাদের এই বৃহৎ আন্দোলন, যা শুধুমাত্র এখন এই রাজ্য নয়, এই দেশ এবং সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে গেছে, বারংবার একটাই কথা বলা হচ্ছে যে আমাদের মূল দাবি নাকি সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই, একটা সিসিটিভি ক্যামেরার জন্য আমরা 34 দিন ধরে রাস্তায় বসে নেই, একটা টয়লেট থেকে ছিল আমরা 34 দিন ধরে রাস্তায় বসে নেই, আমরা 34 দিন ধরে রাস্তায় বসে আছি আমাদের মরে যাওয়া বোনটার বিচারের জন্য। কেউ 34 দিন ধরে রাস্তায় বসে থাকে না সেফটি অ্যান্ড সিকিউরিটি আর মূল দাবি হলে। আমরা অবহেলার বিচার চাই যে কোনো মূল্যে, যে কোনো মতে। তার জন্য আমরা যে কদিন রাস্তায় বসে থাকতে হয়, যে কদিন না খেয়ে রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে বসে থাকতে হয়, আমরা বসে থাকতে রাজি আছি। আর বারবার বলা হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে। হ্যাঁ, ফোন করা হচ্ছে। কে ফোন করছে জানেন? আমাদের মা বাবারা ফোন করছে এই জিনিসটা জানতে চেয়ে, তোরা ঠিক আছিস কিনা, তোরা সুরক্ষিত আছিস কিনা। আজ প্রায় 33 দিন অতিবাহিত। আমরা জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সমগ্র ডাক্তার সমাজ এই আন্দোলনের সাথে যুক্ত। আমরা ঠিক করেছিলাম, বা যা বার্তা এসেছিল আমাদের কাছে, সেই বার্তা দিতে আমরা ভেবেছিলাম হয়তো আজকে নবান্নের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তারদের যে যাত্রা, সেই যাত্রা থেকে সদর্থক কিছু পদক্ষেপ বেরিয়ে আসবে, সমাধান হয়তো কিছু বেরিয়ে আসবে, কর্মবিরতির প্রশ্নে সুস্পষ্ট সমাধান হয়তো বেরিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে আমরা আজকে গিয়েছিলাম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এবং রাজ্য প্রশাসনের যে জায়গা তারা রাখলেন, সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম প্রসঙ্গ কি, প্রসঙ্গ লাইভ স্ট্রিমিং করা যাবে। তাহলে এই লাইভ স্ট্রিমিং আমরা কেন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম 9 তারিখ আর্যিকরে ঢুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনাকে সামনে রেখে বিচারের দাবিতে সারা বাংলা সহ সারা দেশ সাধারণ মানুষ যেভাবে পাশে এসেছিলেন এবং এই জায়গা থেকে যে দাবি উঠে এসেছিল, সেই দাবি সমগ্র জনসমাজের দাবি, বিচারের দাবি, সেই দাবি আলোচনার জন্য আমরা যেমন গিয়েছিলাম, ঠিক সেই দাবি পশ্চিমবঙ্গ সহ ভারতবাসী সবারই শোনার অধিকার আছে বলে আমরা মনে করেছিলাম। তাই আমরা এই দাবি রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে না, তিনি লাইভ স্ট্রিমিং করতে পারেন না। আমরা কি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম? আমরা কোর্ট প্রসিডিং বসাতে ওখানে যাইনি। তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট আছেন, তিনি করছেন। আমাদের বিচারের দাবিকে সামনে রেখে এই নৃশংস জঘন্য ঘটনা যেটা ঘটেছে আর্যিকরে ঢুকে, তার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল। সেই দাবিকে আলোচনা করার জন্য আমরা গিয়েছিলাম। তাহলে এইখানে লাইভ স্ট্রিমিং এ সমস্যা কোথায়? 2019 সালের নারাজ কাণ্ডকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের সাথে বসেছিলেন। সমস্যা তাহলে কোথায়? যে
ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে। সেই সুপ্রিম কোর্টের হিয়ারিং লাইভ স্ট্রিমিং হতে পারে, অথচ এই আন্দোলনকে কেন্দ্র করে যে দাবি দাবাকে কেন্দ্র করে যে আলোচনা, সেই আলোচনাকে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি। আবার আমরা দেখলাম মাননীয় বলছেন আমি 3 দিন ধরে নাকি অপেক্ষা করছি। প্রথম মেল আমরা যখন পাই প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে, সেই মেলে সিনিয়র রিপ্রেজেন্টেটিভের সাথে বসার কথা উঠেছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসার কথা উঠেছিল। দ্বিতীয় যে মেল পাই তার মাঝখানে আমরা বার্তা দিয়েছিলাম 3:50 মিনিটে, রাত নিয়ে নাকি সমস্যা, আমরা বার্তা দিয়েছিলাম যে আমরা বসতে চাই। তাহলে আমাদের দিক থেকে পদক্ষেপ শুরু দিন থেকে। দ্বিতীয় যে চিফ সেক্রেটারির কাছে মেল আছে, সেই মেলেও আজ যে মেল আছে সেই মেলেও, এর আগের দিন যে মেল আছে সেই মেলেও মুখ্যমন্ত্রীর সাথে বসার কথা কোথাও বলেছিল। আজকে যখন মুখ্যমন্ত্রীর সাথে তারা বসতে চায়, আমরা মনে করি যে রাজ্যের প্রশাসনের হেড হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আমাদের এই পদক্ষেপে স্বাগত জানাবো। সেই আশা নিয়ে সেই সমাধান সূত্রের জায়গা থেকে আমরা গিয়েছি। তাহলে তিনি যেটা বলছেন যে 3 দিন ধরে তিনি অপেক্ষা করছেন, এটা সর্বোচ্চ হিসেবে এই মিথ্যাচার সাধারণ মানুষের সাথে করবেন না। সাধারণ মানুষ এই আন্দোলনে যে আবেগ নিয়ে এসছে, যে আশা নিয়ে এসছে, সেই আশাকে ব্যাহত করবেন না। আপনি বলছেন আপনি অপেক্ষা করছিলেন, হ্যাঁ আমরাও অপেক্ষা করছি, 31 দিন আমরাও অপেক্ষা করছি। এই স্বাস্থ্য ভবনের সামনে আমরাও 3 দিন রাত জেগে আছি। তাহলে এই রাত জাগা দিন জাগার প্রশ্নের বাইরে আমরা যেতে চাই না। আপনি যে মুহূর্তে বার্তা দিয়েছেন, আমরা সেই মুহূর্তে বার্তা দিয়ে আপনার কাছে পৌঁছেছি। লাইভ টেলিকাস্ট নিয়ে আমি সবিস্তারিত বললাম, তাহলে বাধা কোথায় ছিল? আপনি কি লুকোতে চাইছেন? আপনার স্বাস্থ্য আধিকারিক থেকে সিপি কি এমন কাজ করেছে, কি এমন জঘন্য কাজ করেছে, যার জন্য আপনি সবার সামনে বুঝতে পারছেন না? আপনি কি লুকোতে চাইছেন? পাশাপাশি তিনি রোগী মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট কিছু কথা বলেছেন। একজন চিকিৎসক হিসেবে আমি যখন ওয়ার্ডে কাজ করি, ওটিতে কাজ করি, আমার কাছে একটা রোগীর মৃত্যু যে ঘটনা ঘটে, সেখানে সবচেয়ে বেশি দুঃখ পাই দুজনে, এক তার পরিবার, 2 হচ্ছে চিকিৎসক হিসেবে। তাহলে আমরা জানি যে এই হেলথ সিস্টেম কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট যেদিন আমাদেরকে কর্মবিরতিতে যোগ দিতে বলেন, সেদিন এই কথা বলেছিলেন যে এই জুনিয়র ডাক্তাররাই নাকি এই হেলথ সিস্টেমের ব্যাকবোন। তাহলে সুপ্রিম কোর্টের কাছে যেমন আমার প্রশ্ন, আজকে মাননীয়ার কাছে আমার সেই প্রশ্ন যে তিনি কিভাবে বলেন যে জুনিয়র ডাক্তাররা এই হেলথ সিস্টেমের ব্যাকবোন। হ্যাঁ আমরা কাজ করি, আমরা শিক্ষা করি, আমরা শিক্ষা আছি, আমরা শিখছি, এই সিস্টেমের সাথে তাহলে তাল মিলিয়ে কাজ করছি। কিন্তু তাহলে এই হেলথ সিস্টেম কতটা ভঙ্গুর, কতটা অসহায় যে আজকে জুনিয়র ডাক্তারের মুষ্টিমেয় সংখ্যা, সেই সংখ্যা যে মুহূর্তে কর্মবিরতিতে যাচ্ছে, সেই মুহূর্তে হেলথ সিস্টেমের মতো জায়গায় ভেঙে পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তাহলে এই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি যদি আজকে এই জায়গাটা ভেবে না দেখেন এবং সাধারণ মানুষের কাছে আবেদন যে আমাদের হেলথ সিস্টেমটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে আজ দিনের আলোর মতো পরিষ্কার। সংবাদ মাধ্যমের যে কর্মীরা আমাদের সাথে তাল মিলিয়ে 1 মাস সুদীর্ঘ পথ অতিক্রম করেছেন, তাহলে আপনারা দেখান আজ স্বাস্থ্যের সঠিক চিত্রটা কোথায়। তাহলে এই প্রশ্ন থাকছে। তারপরেও আমি বলছি যে কেন আমরা গিয়েছিলাম এবং কেন আমরা যেতে চাই। তাহলে যে নর্মাল সিট ফেরানোর কথা বলছেন হসপিটালে, তাহলে আজকে তার কাছে হসপিটালের নর্মাল সিটটা বড় হলো না লাইভ টেলিকাস্টটা বড় হলো? আজকে তার কাছে যে রোগী মৃত্যুর কথা বলছেন সেটা বড় হলো না লাইভ টেলিকাস্টটা বড় হলো? আজকে তিনি যেটা বলতে চাইছেন যে অচল অবস্থা কাটাতে চান, সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পান, আমরা কাজে যোগ দিই, তাহলে সেটা বড় না লাইভ টেলিকাস্টটা বড়? তাহলে তিনি কি লুকোতে চাইছেন, এই জায়গা আমাদের কাছে এখনো সুস্পষ্ট নয়। কিন্তু তবু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন দায়িত্বশীল চিকিৎসক হিসেবে আমাদের এই বার্তা থাকবে, আমরা আলোচনায় বসতে এখনো রাজি। অভিভাবক হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে আপনি আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের সুস্পষ্ট মুষ্টিমেয় কিছু দাবি আছে, আমরা চেয়ারের দাবিতে চাই না। এই আন্দোলন থেকে উঠে আসা সাধারণ জনমানুষের যে মন, সেই মনের থেকে কিছু দাবি দেওয়া আপনার কাছে আমরা রাখতে চাইছি। সাধারণ মানুষের দাবি দেওয়া, আমার মনে হয় এই দাবি দেওয়া খুব আহামরি কিছু দাবি দেওয়া নয়, অত্যন্ত যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত কিছু দাবি দেওয়া। কি সেই দাবি দেওয়া? আপনি যে হেলথ সিস্টেমের কথা বলছেন,
9 অগস্টের যে অভাবনীয় ঘটনা, নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার সাথে কারা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত সেই নিয়ে কথা বলতে চাইছে। পুলিশের যে অপদার্থতা চোখের সামনে উঠে এসছে, সেই অপদার্থতার জন্য সিটির রেজিগনেশন ছিল আপনার সাথে কথা বলতে রিমুভ করে দিতে। বাড়ির পরিবার যেখানে বলতে চাইছে যে তাকে টাকা দিয়ে এই কেস থেকে তাদেরকে সরে যাওয়ার কথা বলছে, এই নৃশংস নির্লজ্জ ঘটনা যখন ঘটছে, তাকেও আমরা বলছি সেই ডিসিনকে এই তদন্তে আলাদা প্রক্রিয়ার মধ্যে আনা হোক, সিবিআই তদন্ত করে দেখুক তাদের ভূমিকা। এইটুকু তো চেয়েছে। কলেজের ভিতরে আপনারা যদি সংবাদ মাধ্যমে আজকে পাতা উল্টান তাহলে দেখতে পাবেন মৃতদেহ নিয়ে কি পরিমাণ ব্যবসা চলতো, সেখানে কি নৌকামি চলতো। তাহলে কলেজের মুখে যে ক্রিমিনালাইজেশন তৈরি হচ্ছে, সেই ক্রিমিনালাইজেশনের জায়গা থেকে আমরা সুরক্ষিত কোথায়? তাহলে আমরা চেয়েছি সুরক্ষা, পেশেন্টের থেকে সুরক্ষা। আমরা চেয়েছি এই ক্রিমিনালাইজেশন থেকে সুরক্ষা। আমরা চেয়েছি স্বাস্থ্য ভবনের যে অটোক্রেসি চলছিল সেই জায়গা থেকে সুরক্ষা। এবং সেই জায়গা থেকে আমরা বলেছি যে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ পরিকাঠামো গড়ে তুলতে গেলে আর যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলতে হবে। এইটুকুই আমাদের দাবি। আমি এখনো মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে আমাদের এই দাবি সম্পর্কে সদর্থক ভূমিকা পালন করে এই অচলাবস্থার সমাধান সূত্রের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ।